তাহলে জীব প্রযুক্তি, সবাই জীব প্রযুক্তি বের করে ফেলি। ইংলিশ নাম কি? বায়োটেকনোলজি। দেখো জীব মানে কি? বায়ো, আর প্রযুক্তি কি? টেকনোলজি। তো জীব প্রযুক্তি এই শব্দগুলো প্রবর্তন, এই বায়োটেকনোলজি শব্দটা কে বলে? কার্ল এরেকি। তো আমি এই এমসিকিউ টাইপের মধ্যে গেলে হিজিবিজি হয়ে যাবে। সিকিউ 2টা কোয়েশ্চেন ভালো করে বোঝাই দিব, ঠিক আছে? আজকে একটা টপিক আমরা পড়বো। তো এর ভিতরে কি আছে আমি যদি তোমাদেরকে একটু বলি, এর ভিতরে আসলে কি আছে। এর ভিতরে আছে হচ্ছে 2টা বিষয়, টিস্যু কালচার আর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তোমাদের মনে আছে যে ক্লাস 9-10 এর আগে মনে হয় তোমরা পড়ছো, টিস্যু কালচার পড়ছো? টিস্যু কালচার পড়ো নাই? আর একটা শব্দ হচ্ছে, আরেকটা আছে কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর টিস্যু কালচার এই 2টা টপিক নিয়ে হচ্ছে আমাদের এই অধ্যায়, ঠিক আছে? এখন টিস্যু কালচারটা হচ্ছে আগে আছে, এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। প্রথমে বায়োটেকনোলজির কিছু এমসিকিউ আছে, এগুলো এখন আর দেখাচ্ছে না, আমরা একদিনে এক ক্লাসে সব এমসিকিউ পড়াই দিব, শিট দিয়ে দিব, এমসিকিউ একবারে হয়ে যাবে, ঠিক আছে? তো জীব প্রযুক্তির কিছু পরিধি আছে। পরিধি বলতে জীব প্রযুক্তি কি শুধুমাত্র যে কৃষিতে করা হয় বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ করা হয় এমন না। এটা ব্লু বায়োটেকনোলজি কোথায় কাজ করে? দেখো ব্লু, পৃথিবীর সবচেয়ে ব্লু কোন জায়গা? সমুদ্রে কাজ করে। তারপর গ্রিন বায়োটেকনোলজি কৃষি ক্ষেত্রে প্রয়োগ করে। রেড অ্যান্ড হোয়াইট কোথায়? চিকিৎসা ক্ষেত্রে। লাল লাল রক্ত থাকে আর সাদা সাদা জামা থাকে, তাই রেড অ্যান্ড হোয়াইট কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, এখানে কিছু এমসিকিউ আছে, এগুলো লাগবে না। প্রথমে চলে আসো, হোয়াট ইজ টিস্যু কালচার। আমি একটু সহজ করে বলি। সহজ করে বলে মানে কি, এখানে আমাদের একটা উদ্ভিদ আছে, তো উদ্ভিদ তো আশেপাশে, এটা নেওয়া যাবে। মনে করো এটা একটা গাছ, ঠিক আছে? আমরা চাচ্ছি কি এই গাছের মতো হুবহু আরো অনেকগুলো গাছ বানাবো। কি করতে হবে? এই গাছের যে পাতা বা তার মনে করো একটা শীর্ষ মুকুল বা একটা পাতা, অর্থাৎ বিভাজিত হয় ভাজক কোষ বা ভাজক টিস্যু। এই গাছের মধ্যে ভাজক কোষ বা ভাজক টিস্যু আছে না? তো আমরা এমন একটা ভাজক টিস্যু নিব, যে ভাজক টিস্যুটা ছোট্ট একটা অংশ, ছিঁড়তে পারতেছি না, অনেক সুন্দর একটা গাছ, তো ওইখান থেকে হইলে না হয় পাতা ছিঁড়ে ফেলতে পারতাম, তো ছেঁড়ার মতো কিছু তো এখানে নাই, এগুলো মনে হয় ছেঁড়া যায় না। ওকে, না টান দিয়েও এটা উঠানো যায় মনে হয়, কিন্তু ছেঁড়া যায় না। যাই হোক, তো এই একটা অংশ নিয়ে একটা বড় গাছ বানায় ফেলবো। কিভাবে? সেই টিস্যুটাকে আমাদেরকে পরিচর্যা করতে হবে। এই পরিচর্যাটাকে আমরা কি বলি? কালচার। কি করতে হবে? তার মানে এখান থেকে আমরা টিস্যু নিব, সেই টিস্যুকে নিয়ে কি করতে হবে? কালচার করতে হবে। তাহলে তার নাম কি হয়ে যাবে? টিস্যু কালচার, ঠিক আছে? ওই টিস্যু না, কিন্তু তুমি যে টয়লেট টিস্যুর কথা ভাবছো সেগুলো না। দেখেছো এটা ফেটে গিয়েছে, এই গাছটা মনে হয় বড় হতে যাচ্ছে, এই কোনো কারণে মনে হয় ফেটে গেছে। যাই হোক, তো টিস্যু কালচার হচ্ছে ক্ষুদ্র একটা ভাজক কোষ বা টিস্যু নিয়ে একটা বড় কোষে পরিণত করার যে প্রক্রিয়া। তাহলে কালচার করার জন্য আমাকে যে কোনো জায়গায় ফেলাই রাখলে কি সে বড় হয়ে যাবে? অবশ্যই একটা মাধ্যমে রাখতে হবে, বা কালচার মাধ্যম বা কালচার মিডিয়াতে রাখতে হবে। কোথায় রাখতে হবে? তাহলে কালচার করার জন্য, এই কালচার করার জন্য যে মাধ্যমে রাখা হয় তার নাম কি হবে? দেখো মিডিয়ার বাংলা কি? তাহলে কালচার করা হবে কোথায়? কালচার মিডিয়াতে। কোথায় করা হবে? কালচার মিডিয়াতে আমরা কালচার করব, ঠিক আছে? আমরা সেই কালচার মিডিয়া সম্পর্কে এখন জানবো, আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জানবো। প্রথমে চলে আসি আমরা বইয়ের ভিতরে, এখানে কিছু কথা লেখা আছে। প্রথম কথা হচ্ছে উদ্ভিদের কোন অঙ্গ থেকে আমরা নিব? বলো কোন? বিভাজনক্ষম অঙ্গ থেকে, মানে যে অঙ্গটা কি হতে পারবে? বিভাজিত হতে পারবে। ওকে, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে কারা তারা? শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, পাপড়ি ইত্যাদি। মানে উদ্ভিদের যে যে অংশগুলো বিভাজিত হয়, কারা তারা বলো? শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, পাপড়ি। তো এইগুলা প্রথমে কি করতে হবে? এখান থেকে বিচ্ছিন্ন করতে হবে, মানে আলাদা করতে হবে। বিচ্ছিন্ন করা কোনো টিস্যু কি করতে হবে? এমন একটা মাধ্যমে, অর্থাৎ সম্পূর্ণ জীবাণুমুক্ত। এখন মনে করো যে মাধ্যমে আমি তাকে বড় করলাম, ওই মাধ্যমের ভেতরে অনেক জীবাণু আছে, তাহলে ও যখন বড় হবে ও রোগ জীবাণু ওর গায়ে হয়ে যাবে না? ও তো তখন মারা যাবে। তাহলে মাধ্যমটা কেমন হতে হবে? কালচার মিডিয়ামটা জীবাণুমুক্ত হতে হবে। এবং সেখানে যদি তুমি পুষ্টি না দাও, সে কি বৃদ্ধি পাবে? তাহলে অবশ্যই কি দিতে হবে? পুষ্টি, অর্থাৎ উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ করাকে টিস্যু কালচার বলে। এর আরো অনেক ছোট ছোট সংজ্ঞা আছে, বড় সংজ্ঞা হচ্ছে এটা। তাহলে কি নিতে হবে? উদ্ভিদের একটা বিভাজনক্ষম অঙ্গ নিতে হবে। সেই অঙ্গটা কি হতে পারে? উদ্ভিদের শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচিপাতা, কাণ্ড, এগুলো হতে পারে। তো এগুলা নিয়ে কোথায় বৃদ্ধি করতে হবে? একটা কালচার মিডিয়ামে বা আবাদ মাধ্যম। বাংলায় কালচার মিডিয়ামকে কি বলা হয় জানো? কালচারকে বাংলায় বলা হয় কি? আবাদ। আর মিডিয়া কি? মাধ্যম।
তাহলে কালচার মিডিয়াম মানে কি? অনেকের গ্রামের দিকে আবাদ এলাকা আছে না? আবাদ মানে যেখানে চাষ করা হয়, চাষাবাদ করা হয়, যেখানে চাষাবাদ, চাষাবাদ বলে না, চাষ প্লাস আবাদ, চাষাবাদ, বুঝছো? আবাদ মাধ্যম বা কালচার মিডিয়াতে নিতে হবে। হ্যাঁ, ও আবোধ হয়ে গেছে, আচ্ছা আচ্ছা ঠিক করে দিচ্ছি, আবাদ, আবাদ মাধ্যমে নিতে হবে। এখন চলে আসো আমরা প্রত্যেকটা স্টেপ পড়বো। তো এখানে বলছে কি টিস্যু কালচার, এই যে একটা তুমি চিন্তা করো, একটা উদ্ভিদের ছোট একটা টিস্যু নিব, সেটাকে একটা বড় উদ্ভিদ বানাবো, এটা কি সহজ না কঠিন? এখন নিশ্চয়ই উদ্ভিদের মধ্যে, উদ্ভিদের ওই টিস্যুর মধ্যে বা ওই কোষের মধ্যে একটা ক্ষমতা আছে যে ছোট থেকে সে একটা বড় সাইজের হয়ে যেতে পারবে। এই যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে কি বলা হয়? টটিপোটেন্সি। তোমরা এটা যখন হাইড্রা পড়ছিলাম মনে আছে? হাইড্রার কোষের মধ্যে কি ছিল? ইন্টারস্টিশিয়াল কোষ ছিল, যে যে কোনো কোষে পরিণত হতে পারতো, টটিপোটেন্সি ক্ষমতা ছিল, তাই না? এই জন্যই তাকে মৃত্যু মানে মারা যাইতো না। তো বিজ্ঞানী মর্গান সে বলে কি যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষেরই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে, তাকে আমরা কি বলবো? টটিপোটেন্সি। আর দেখো আমরা কি নিয়ে কাজ করতেছি? একটা ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশ ব্যবহারের মাধ্যমে একটা ছোট ক্ষুদ্র অংশকে বড় একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ বানাচ্ছি। তাহলে আমরা আসলে কি করতেছি? নিচ্ছি কি? ক্ষুদ্র অংশ না? ক্ষুদ্র কি ইংলিশে? মাইক্রো। আর মাইক্রো কোনো একটা জিনিসকে আমরা কি করতেছি? পূর্ণাঙ্গ উদ্ভিদ বানাচ্ছি। দেখো, তো পূর্ণাঙ্গ উদ্ভিদ বানাইতে গেলে আমাদের এখানে প্রোপাগেট করতে হবে না? প্রোপাগেট মানে কি? বা প্রোপাগেশন করতে হবে। প্রোপাগেট তো ভার্ব, তাহলে প্রোপাগেশন করা, বৃদ্ধি করা। তাহলে মাইক্রো একটা অংশ নিয়ে আমরা কি করতেছি? প্রোপাগেশন করতেছি। তাহলে নাম কি হবে? মাইক্রো প্রোপাগেশন। কেন বলা হচ্ছে? কারণ কি নিয়ে করতেছি আমরা? ক্ষুদ্র অংশ নিয়ে কি বানাচ্ছি? পূর্ণাঙ্গ উদ্ভিদ। তাই এই প্রক্রিয়ার নাম কি? মাইক্রো প্রোপাগেশন। বুঝছো কেন মাইক্রো প্রোপাগেশন নামটা দেওয়া হয়েছে? ওকে, চলে আসো এবার পরে আমরা পড়বো হচ্ছে যে টিস্যু কালচারের জনক এগুলা হ্যাভার্ল্যান্ড, এর নামগুলো মনে রাখার ট্রিক্স আছে, সেগুলো পড়াই দিব, এমসিকিউ ক্লাসে পড়াই দিব। চলে আসি আমরা প্রথম স্টেপে, টিস্যু কালচারের ধাপ। দেখো এইখান থেকে আমরা আশা করি খুব দ্রুত এটা পড়ে ফেলবো। প্রথম চলে আসো, কি লেখা আছে? মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন। কি লেখা আছে? মাতৃ উদ্ভিদ বা। এখন তুমি কোন উদ্ভিদ থেকে, এই যে দেখো এই যে গাছটা, এই গাছ থেকে তুমি একটা কোষ বা টিস্যু নিবা, তাহলে যে উদ্ভিদ থেকে টিস্যু নেওয়া হবে সেটা হচ্ছে মাতৃ উদ্ভিদ, সেটার নাম কি? আর যে টিস্যুটা নেওয়া হবে এটাকে কি বলা হচ্ছে? এক্সপ্লান্ট। তাহলে খেয়াল করো, সংগৃহীত টিস্যুকে কি বলা হবে? তাহলে এক্সপ্লান্টটা আমি কার কাছ থেকে নিব? এখন দেখো ক্লিয়ার? তাহলে কার কাছ থেকে এক্সপ্লান্টটা নিব? মাতৃ উদ্ভিদ থেকে এক্সপ্লান্টটা নিব। এখন সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য কি হতে হবে? মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য কি হতে হবে? ফার্স্ট কথা হচ্ছে যদি এই মাতৃ উদ্ভিদে কোনো রোগ শোক থাকে তাহলে কি এই টিস্যু নেওয়ার পরে এতে তো রোগ হবে, তো মারা যাবে না সবকিছু পরবর্তীতে? তাহলে এটা অবশ্যই কি হতে হবে? নিরোগ হতে হবে। কি হতে হবে? ফার্স্ট পয়েন্ট কি? নিরোগ। নিরোগটা গোল করে ফেলো। আর কি হতে হবে? উৎকৃষ্ট হতে হবে। ক্লিয়ার? আর কোন জায়গা থেকে নিতে হবে? আমরা আগেই পড়ছি উদ্ভিদের বিভাজনক্ষম অঙ্গ, যেমন শীর্ষমুকুল, পার্শ্বমুকুল, তারপর হচ্ছে ওই যে আরো পড়ছি উদ্ভিদের কচি পাতা, কাণ্ড, এগুলো থেকে নিতে হবে। তাহলে দেখো এইগুলা মেইনলি এক্সপ্লান্ট হিসেবে ব্যবহার করা যায়। এখানে এতগুলা মোট তোমার লাইন আছে হচ্ছে 5-6টা লাইন আছে, এবং এই যে পরেগুলা প্রত্যেকটাতে এভারেজ তোমার মোট পয়েন্ট আছে হচ্ছে 8টা পয়েন্টে এভারেজ 4 থেকে 5টা করে লাইন আছে, 30 থেকে 40টা লাইন আছে। তুমি কি অতগুলো লাইন লিখতে পারবা? আমাদের কাজ কি হবে? একটা পয়েন্ট লিখতে হবে, সেখানে 1 থেকে 2 লাইন সর্বোচ্চ লিখতে হবে, এবং কোনটা লিখতে হবে আমি জায়গায় দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, বুঝতে পারছো? এবং ছবিটাও কিন্তু লাগবে, আমাদের ছবিও আঁকানো লাগতে পারে। ওকে, তাহলে কোন 2টা লাইন তুমি লিখবা? দেখো উদ্ভিদের মাতৃ উদ্ভিদটা অবশ্যই কি হবে? নিরোগ এবং উৎকৃষ্ট। ঠিক আছে, ক্লিয়ার? এবং আমরা যে সংগ্রহ করবো টিস্যুটা তাকে কি বলা হবে? এক্সপ্লান্ট। এই 2টা লাইন তোমাকে মেইনলি নিতে হবে। ক্লিয়ার? ওকে, এবার চলে আসো পরে। তাহলে তুমি হচ্ছে এখান থেকে একটা টিস্যু বা এক্সপ্লান্ট নির্বাচন করলে, এবার এটাকে কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। কোথায়? আবাদ মাধ্যমে। কোথায়? আবাদ মাধ্যম বা কালচার মিডিয়া। আমরা এখানে পানির বোতল তো সব ভরা, যাই হোক, মনে করো এটা হচ্ছে একটা আবাদ মাধ্যম। ঠিক আছে, দেখো মনে করো এইখান থেকে আমরা হচ্ছে এই ফুল গাছ থেকে ছোট একটা টিস্যু নিয়ে এর ভেতরে দিলাম, এটা হচ্ছে একটা টেস্ট টিউব। এটা কি? এটার নাম টেস্ট টিউব না, নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, কিন্তু ওই রকম হিসেবে দেখাইছে। যাই হোক, তো এর ভেতরে আমরা দিব টিস্যুটা, এখানে দিলাম, দেওয়ার পরে টিস্যু যদি বৃদ্ধি পেতে চায় তাহলে এখানে পুষ্টি দিতে হবে না? আবার এই মাধ্যমটা এমন থাকতে হবে যেন এখানে কোনো রোগ জীবাণু না থাকে। ক্লিয়ার? আবার এই মাধ্যমে কি দিতে হবে? পুষ্টি। আর পুরো মাধ্যমকে কি বলা হচ্ছে? আবাদ মাধ্যম বা কালচার মিডিয়া। ওকে,
এখন চলে আসো সেকেন্ড পয়েন্ট, তাহলে আমাদের কি হবে? আমরা যদি এই টিস্যুটা নিলাম, নেওয়ার পরে কোথায় দিব? আবাদ মাধ্যমে বা কালচার মিডিয়ায় দিব। তাহলে এটাকে আগে আমার তৈরি করতে হবে। সেকেন্ড পয়েন্টটা কি হবে? কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি, বুঝছো? তো সেকেন্ড পয়েন্ট কি হবে? কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি। খেয়াল করো এখানে কি কি তোমার মনে রাখতে হবে, অনেক কিছু এখানে লেখা আছে। আমরা মেইন জিনিসগুলো ভালো করে পড়বো। সেটা কি? একটা উদ্ভিদকে বৃদ্ধি পেতে গেলে ছোটবেলায় পড়ছো ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, পড়ছো না? এগুলো লাগে না? এগুলো কি বলা হয়? মুখ্য উপাদান, গৌণ উপাদান, বা বলতে পারি কি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট। দেখো মুখ্য, গৌণ বা ম্যাক্রো, মাইক্রোনিউট্রিয়েন্ট। ক্লিয়ার? আবার কি লাগবে? ভিটামিন, তারপর সুক্রোজ। এটা ভালো করে দেখো, সুক্রোজ কত পার্সেন্ট? 2 থেকে 4%। আর উদ্ভিদ কি? ফাইটো মানে কি? উদ্ভিদ। আর উদ্ভিদের বৃদ্ধি পাওয়া বা উদ্ভিদের দেহের জন্য গুরুত্বপূর্ণ হরমোনকে আমরা কি বলি? ফাইটো হরমোন। পড়ছো না তোমরা 9 10-এ? তাহলে ফাইটো হরমোন। তাহলে দেখো কি লাগবে? উদ্ভিদের গুরুত্বপূর্ণ উপাদান, গৌণ মুখ্য উপাদান, ভিটামিন, সুক্রোজ কত পার্সেন্ট? 2 থেকে 4%। তারপর ফাইটো হরমোন মানে উদ্ভিদের হরমোন লাগবে। ক্লিয়ার? সবকিছু মনে করে তুমি দিলা, দেওয়ার পরে এইখানে যে পানি রয়েছে না, মনে করো পানির মতো এরকম তরল হয়ে গেল। এখন তুমি যেই টিস্যু দিবা ও ভাসবে না? ও কি ভেতরে ঢুকতে পারবে? তাহলে এটা কি তরল হইলে হবে? এমন একটা হতে হবে যেন মাটির মতো একটু, খুব বেশি শক্ত, খুব তরল না হয়, মাঝামাঝি হয়। মাঝামাঝি হওয়াটা কি? যদি আমরা এটাকে আস্তে আস্তে জেলির মতো জমাট বাঁধাইতে পারি, তাহলে কি হয়ে যাবে? সেই জমাটবদ্ধ মাধ্যম তৈরি হয়ে যাবে, যেখানে আমরা এক্সপ্ল্যান্টটাকে স্থাপন করতে পারবো। বুঝছো? তাহলে দেখো এই মাধ্যমটা কি তরল থাকলে হবে? তাহলে কি করতে হবে? জমাট বাঁধাইতে হবে। এখন দেখো এই পয়েন্টটা, জমাট বাঁধার উপাদানের নাম কি? এগার। জমাট উপাদানের নাম কি? এগার দিতে হবে, সঠিক মাত্রায় মেশাতে হবে। এখন দেখো তাহলে এই সব কিছু দেওয়ার পরে এই যে মাধ্যমটা তৈরি হয়ে গেল, এই মাধ্যমে এখন চাইলে আমরা আমাদের টিস্যুটাকে স্থাপন করতে পারবো না? তাহলে এই টিস্যুর আর দুইটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে লেখা আছে। এই মাধ্যমকে আমরা কি বলি? মৌলিক উপাদান সমৃদ্ধ এই মাধ্যমকে আমরা বলি হচ্ছে বেসাল মিডিয়াম। দেখো এই বেসাল মানে কিন্তু খার টার্ম না, বেজ মানে কি? ভিত্তি না? মানে ভিত্তি কেন বলা হচ্ছে? কারণ এর মধ্যে কি আছে? উদ্ভিদের বৃদ্ধি পাওয়ার জন্য যে উপাদান, অর্থাৎ মৌলিক উপাদান আছে, তাই এটাকে আমরা কি বলছি? বেজের অ্যাডজেক্টিভ তখন কি হয়ে যাচ্ছে? বেসাল মিডিয়া। ঠিক আছে? বা বেসাল মিডিয়ামই বলা হয়েছে। আর এই মিডিয়ামের পিএইচ তখন কত থাকবে? 5.5 থেকে 5.8। এটা মনে করো এমসিকিউতে কখনো মিস যাবে না, এই কোশ্চেনটা অলওয়েজ আসে। তাহলে বেসাল মিডিয়ামের পিএইচ কত? 5.5 থেকে 5.8। তাহলে দেখো প্রথমে এক্সপ্ল্যান্ট নির্বাচন, সেকেন্ডে কি হবে? আবাদ মাধ্যম তৈরি। এখন আবাদ মাধ্যম তৈরি করতে গেলে কি করতে হবে? উদ্ভিদের যে গুরুত্বপূর্ণ উপাদান সেগুলো নিতে হবে। গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে কি আছে? মাইক্রোনিউট্রিয়েন্টস, ভিটামিন, সুক্রোজ। তারপরে তোমার জমাট বাঁধাইতে গেলে কি লাগবে? এগার। আর বেসাল মিডিয়ামের পিএইচ কত? 5.5 থেকে 5.8। ঠিক আছে? 5.5 থেকে 5.8। আর জাস্ট একটা পয়েন্ট আমরা পড়বো, সেটা হচ্ছে এই মাধ্যমটা মনে করো তুমি বাজার থেকে এইসব কিনে আনছো, কিনে এনে এর মধ্যে দিলা। এই যে এগার থেকে শুরু করে সব বাজার থেকে নিয়ে আসতে হবে না? তো ওর মধ্যে কি জীবাণু টিবাণু থাকতে পারে। এখন যদি আমি এখানে কালচার করি, আমার যে হাজার হাজার গাছ তৈরি হবে, সবার তো জীবাণু লেগে যাবে। তাহলে এই যে মাধ্যমটা, এটাকে কি আমাদের জীবাণুমুক্ত না করলে হবে? এটাকে আমরা জীবাণুমুক্তকরণ করব। তাহলে কোথায় দিব? এটাকে দিব হচ্ছে ভাই, এই যে মনে করো এর মধ্যে একটা ই আছে, এই জায়গাটার নাম হচ্ছে অটোক্লেভ। আমরা এর মধ্যে দিব, দিয়ে রেখে দিব কিছুক্ষণ। কত মিনিট রেখে দিব, কতক্ষণ দিব, কত তাপমাত্রা থাকবে, কত চাপ থাকবে, এটা পড়লে আমাদের হয়ে যাচ্ছে। দেখো তাহলে জীবাণুমুক্ত করার জন্য আমরা একটা যন্ত্রের মধ্যে দিব। তাই সেই যন্ত্রের নাম কি হবে? দেখো মনে করো এই যন্ত্রটা হচ্ছে এরকম থাকে, আমি দেখাবানি আগামী দিন, এই অটোক্লেভ যন্ত্র। তো এই অটোক্লেভ যন্ত্রে আমরা মনে রাখবো হচ্ছে তাপমাত্রা, চাপের ইংলিশ কি রে? প্রেসার। আর হচ্ছে সময়ের ইংলিশ কি? টাইম। এগুলো আমরা কিভাবে মনে রাখবো? দেখো এটা মনে রাখবো জাস্ট, এটা হচ্ছে ওর সাথে আমরা T20 খেলবো। কি খেলবো? এই T20-তে বলো কত ওভার হয়? T20-তে 20 ওভার। তাহলে কত মিনিট ধরে এখানে থাকবে? 20 মিনিট। মনে থাকবে 20 মিনিট। তাহলে দেখো কিভাবে মনে রাখবো? টাইম 20 মিনিট। কি মনে রাখবো আমরা? টাইম 20 মিনিট। ঠিক আছে? আচ্ছা এবার আসো T20 খেলায় বলো কতগুলো বল হয়? 6, 1 ওভারে 6, 20 ওভারে কতগুলো হবে? মনে করো একটা বল নো বল হইলো, তাহলে কতগুলো বল হবে? 121। এখন চলে আসো, তাহলে বলো এর তাপমাত্রা কত হবে? 121 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার?
তাহলে T20 তে কত হবে, টাইম কত হবে, টাইম 20 মিনিটস, তাপমাত্রা কত হবে 121 ডিগ্রি সেলসিয়াস। এখন বলো T20 গেম একটা প্রেসার না, প্রেসার কতটুকু হয় ভাই? মনে করো কত ওভার পরে গিয়ে প্রেসার হয়, 15 ওভার পরে গিয়ে প্রেসার, লাস্ট 5 ওভারে কি করতে হবে? এখন দেখো কি হবে, প্রেসার পথে হচ্ছে প্রেসার, প্রেসার 15 মিনিট, মনে থাকবে 15 মিনিট কি প্রেসার হয় নাকি? 15 পাউন্ড কি হবে, প্রেসার 15 পাউন্ড। দেখো সব প দিয়ে কি মনে রাখবো আমরা, দেখো প্রেসার 15 পাউন্ড, দেখো তাহলে কি হবে, টাইম 20 মিনিট, প্রেসার 15 পাউন্ড, আর তাপমাত্রা 121 ডিগ্রি সেলসিয়াস। পারবো? তাহলে আমরা এই যন্ত্রটার নাম কি বলো? অটোক্লেভ। অটোক্লেভ যন্ত্রে রাখতে হবে, আর অটোক্লেভ যন্ত্রে রাখলে এখানে রাখার পরে সেটা কি হয়ে যাবে, জীবাণু মুক্ত হয়ে যাবে। দেখো এই জীবাণু মুক্তটাকে আরেকটা শব্দ লেখা আছে, তোমরা এটা ভুল পড়ো সবাই, তোমরা একটু পড়ো তো আগে, কি লেখা আছে, কি লেখা আছে, নির্বীজ। আমি যেই বলছি ভুল পড়ো সেই দেখে শুনে পড়ছে। এটাকে বলা হয় হচ্ছে নির্বীজকরণ, তোমরা ভুল পড়ো হচ্ছে নির্জীবকরণ, আসলে এটা হবে কি নির্বীজকরণ। নির্বীজ মানে কি, বীজ, বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, যা যা জীবাণু আছে এগুলা বীজ, এগুলাকে আলাদা করে বা নির্বীজ করে দেয়। এই খারাপ যে খারাপগুলো আছে এগুলাকে নির্বীজ করে দেয়, এটা বলে নির্বীজকরণ। তাহলে জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ কোন যন্ত্রে বলো? অটোক্লেভ যন্ত্রে। এবার লাস্ট টাইম কত মিনিট? 20 মিনিট, প্রেসার 15 পাউন্ড, আর তাপমাত্রা 121 ডিগ্রি সেলসিয়াস দিলে আমাদের সুন্দর করে কি হয়ে যাবে, যে মাধ্যমটা আমরা তৈরি করছি সেই মাধ্যমটা কি হয়ে যাবে, জীবাণুমুক্ত হয়ে যাবে। বুঝছো? ওকে, আগামী দিন আশা করি আমাদের এই টপিক সহ পুরোটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি কি ছিল? প্রথমে দেখো এক্সপ্লান্ট নির্বাচন, মাতৃ উদ্ভিদটা কি হইতে হবে, দুইটা বৈশিষ্ট্য, কি হতে হবে, নিরোগ উৎকৃষ্ট, আর যেখানে হচ্ছে তার ভাজক টিস্যু থাকবে সেখান থেকে তাকে কালেক্ট করতে হবে। এরপরে এটাকে আমরা কোথায় স্থাপন করব? এই মিডিয়ামে, কালচার মিডিয়ামে স্থাপন করব। তাহলে কালচার মিডিয়াম তৈরি করতে হবে, কালচার মিডিয়ামে এই টিস্যুটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে বড় একটা গাছ হবে। তাহলে এই টিস্যু যদি আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে একটা গাছ হতে চায় তাহলে অবশ্যই এই মিডিয়ামের মধ্যে কি দিতে হবে, উদ্ভিদের যে উপাদানগুলো লাগে সেগুলো দিতে হবে। উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস, সুক্রোজ, ভিটামিন, ফাইটো হরমোন, তারপর হচ্ছে জমাট বাঁধাইতে হবে, কিন্তু তরল থাকলে হবে, জমাট বাঁধানোর উপাদান কি দিতে হবে, অ্যাগার। তারপর হচ্ছে বেজাল মিডিয়াম, মানে কি এই সবকিছু মিলায় যে মিডিয়ামটা তৈরি করা হচ্ছে এটাকে বলা হচ্ছে বেজাল মিডিয়াম। এর পিএইচ কত সব ভুলে যাও, এটা কখনো ভোলা যাবে না কিন্তু, হ্যাঁ এটা সবসময় পরীক্ষাতে থাকবে অলওয়েজ। এবং তোমাদের যে পরীক্ষা হবে না, পি টেস্ট পরীক্ষা, এরপরে কোন পরীক্ষা, পি টেস্ট, তো ওই পরীক্ষাতে কিন্তু 5.5 থেকে 5.8 এটা পরীক্ষাতে আসবে। ঠিক আছে, এরপর দেখো, তারপরে আমরা মাধ্যম সব তৈরি করে ফেলছি, এখন সবকিছুকে জীবাণুমুক্ত করতে হবে না? জীবাণুমুক্ত করার জন্য আমাদের কি লাগবে, অটোক্লেভ যন্ত্র। কি লাগবে? অটোক্লেভ যন্ত্রে তাপমাত্রা কত বলছিলাম, অটোক্লেভ যন্ত্র কি বলছিলাম, T20 গেম, তাই না? T20 তে তাপমাত্রা কত হবে, 121, টাইম কত হবে, টাইম 20 মিনিটস, আর চাপ কত হবে, প্রেসার 15 পাউন্ড। এত সুন্দর করে পড়ানোর পরে যদি মনে থাকে তাহলে কিন্তু হবে না, মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, প্রেসার 15 পাউন্ড, টাইম 20 মিনিট, আর তাপমাত্রা 121 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ঠিক আছে। অটোক্লেভ এটাই কি করা হয়, জীবাণুমুক্ত বা নির্জীব নাকি নির্বীজ বলো, নির্বীজকরণ। ওকে, চলে আসো। এরপরে আমাদের যখন মাধ্যমটা পুরোপুরি তৈরি হয়ে গেল তখন আমাদের নেক্সট কাজ কি, এই মিডিয়ামে আমরা টিস্যুটা স্থাপন করবো না? তাহলে পরের কাজটা কি হবে বলো, কালচার মিডিয়াম তৈরি হওয়ার পরে কালচার মিডিয়ামে এক্সপ্লান্ট বা টিস্যুটা স্থাপন করা হবে। ওকে, এখন এটুকুই। এখন প্রশ্ন হচ্ছে স্থাপন করবা কি দিয়ে, তুমি হাত দিয়ে বের করে হাত দিয়ে দিবা? তাহলে হাতে ময়লা আছে না, জীবাণু আছে না, তাহলে কি করতে হবে এখানে, এটা হচ্ছে সম্পূর্ণ নির্বীজ অবস্থায় যে হাত, চিমটা ইত্যাদিকে অ্যালকোহল দিয়ে আগে ভালো করে, যদি তুমি চিমটা দিয়ে নাও, চিমটা বুঝো তো, এরকম চামচ না, চিমটা এরকম থাকে, চিমটি কাটো নাই কখনো, আচ্ছা সেই চিমটা দিয়ে নেওয়ার জন্য ওইটাকে পরিষ্কার রাখতে হবে। ঠিক আছে, অ্যালকোহল দিয়ে ধুইতে হবে। তো এটা খুব বেশি আসে না পরীক্ষাতে। এবার চলে আসো পরেরটা, সবথেকে ইম্পর্টেন্ট, ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি। হ্যাঁ, ক্যালাস কি, আমাদের একটা স্যার ছিল মেডিকেলে, সবাই বলতো যে পারতো না কোনো কিছু বা কোনো ভুল করতে বলতো, ক্যালাস। ঠিক আছে, ক্যালাস। এখন এই ক্যালাস সৃষ্টি আর সংখ্যা বৃদ্ধি, তো দেখো ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি, প্রশ্ন হচ্ছে ক্যালাস কি। ক্যালাস হচ্ছে, তুমি এটা যদি আমি দেখাই যে আমাদের যে ওইখানে তোমাদের বই এরকম ছবি আছে না, হ্যাঁ
এই খারাপ হয়ে গেল রে। ওকে, দেখো তো এর ভেতরে কি আছে, মিডিয়াম আছে। এখন তুমি এইখানে মনে করো টিস্যুটা স্থাপন করছো, এটা হচ্ছে তোমার টিস্যু। এই টিস্যুটা আস্তে আস্তে কি হবে, বিভাজিত হবে না? বিভাজিত হয়ে কি হবে, আরো অনেক টিস্যু তৈরি করবে, করবে কি না? তখন এটা মিলে একটা টিস্যু গুচ্ছ হয়ে যাবে না? বলতো এগুলা কি হবে, একটা টিস্যু গুচ্ছ। খেয়াল করো, টিস্যু গুচ্ছ। এই টিস্যু গুচ্ছকে বলা হয় হচ্ছে ক্যালাস। টিস্যু গুচ্ছকে কি বলা হবে? এখন একটা টিস্যু তুমি রাখছিলা, অনেকগুলা টিস্যু হয়ে গেল, তাহলে অবশ্যই কোন প্রক্রিয়ায় হয়েছে, বিভাজিত হয়েছে। এখন একটা কোষ বিভাজিত হতে গেলে তার জন্য কিছু পুষ্টি লাগবে, নিউট্রিয়েন্টস লাগবে, সেগুলো আমাদের মাধ্যমে আছে কিনা? আছে না? আগে দেয়া হয়েছে না? সেই কারণে এই টিস্যুটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, বিভাজিত হচ্ছে, হয়ে কি তৈরি করছে? আমাদের বইয়ে লেখা আছে অবয়বহীন টিস্যু গুচ্ছ। অবয়বহীন মানে কি, মানে এর কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই, চারিদিকে বিভিন্ন রকম ভাবে বৃদ্ধি পাবে। অবয়বহীন টিস্যু গুচ্ছকে আমরা কি বলবো? ক্যালাস। ঠিক আছে, তাহলে কি সৃষ্টি হবে, রাখার পরে কি সৃষ্টি হবে? ক্যালাস সৃষ্টি হবে। এটা পরীক্ষাতে লাগবে, তাহলে ক্যালাস সৃষ্টি। এখন প্রশ্ন হচ্ছে, ক্যালাস সৃষ্টি কি এমনি এমনি হবে না? তুমি এই টেস্ট টিউব মানে এই মিডিয়ামটাকে কোন ঘরে রাখতেছো তার উপর ডিপেন্ড করে এটা আসলে হবে। দেখো, ধরো তুমি হচ্ছে তাকে এই ঘরে রাখছো, ঘর আঁকাইতে পারো তোমরা? ছোটবেলা থেকে ঘর আঁকাইতো না? কেমন এরকম, তাই তো? হয়েছে সুন্দর ঘর। এখন এই ঘরে আমাদের কি দিতে হবে? লাইট দিতে হবে, আলো দিতে হবে না? এই ঘরে যেমন লাইট আছে, এখানে আমরা লাইট দিব। তোমার প্রশ্ন হতে পারে, ভাই কয়টা লাইট দিব? দেখো, এখানে একটা লাইট দিব, এখানে একটা লাইট দিব, এখানে একটা লাইট দিব। কয়টা লাইট হয়ে গেল? 3টা। তাহলে আলো থাকতে হবে, দেখো আলো থাকতে হবে। আলো কত? 3000 থেকে 5000 লাক্স। লাক্স সাবান না কিন্তু, লাক্স। লাক্স হচ্ছে এই আলোর তীব্রতার একটা একক, দেখো বইয়ে আছে। তাহলে খেয়াল করো, এই যে পাত্রটা থাকবে সেই পাত্রটা কোন কক্ষে রাখতে হবে? সেখানে আলো কত হবে? 3000 থেকে 5000 লাক্স। এখন দেখো তো আমি এখানে কয়টা আলো আঁকাইছিলাম? 3টা। তাহলে কি মনে রাখবো? 3000 থেকে 5000 লাক্স। ঠিক আছে, এরপরে দেখো এইখানে বাতাস থাকবে না, একটা থাকবে কিনা? এইখানে যে বাতাস থাকবে সেই বাতাসের একটা আর্দ্রতা থাকবে, আপেক্ষিক আর্দ্রতা। এখন এর আপেক্ষিক আর্দ্রতা কতটুকু থাকতে হবে? 75%। আপেক্ষিক আর্দ্রতা কত হবে? 75%। আচ্ছা, আর বাকি থাকে কি? ঘরের তাপমাত্রা। তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, সেটা হচ্ছে বলো যে কক্ষ তাপমাত্রা কত? 25°C, তাই না? তো 25°ও কিন্তু ভালো একটা গরম সরম একটা অবস্থা, কিন্তু এদেরকে একটু ঘরের মধ্যে রাখা হয়েছে, ঠান্ডা ঠান্ডা রাখতে হবে না? আরো কম হবে না? কম হবে, 20-এর কম হবে, 20 অ্যারাউন্ড হবে। এটা হবে হচ্ছে 17 থেকে 20°C। তাহলে দেখো, যে কক্ষে আমরা এই মাধ্যমটাকে রাখবো সেই কক্ষটার তাপমাত্রা কত হবে? 17 থেকে 20°C। আপেক্ষিক আর্দ্রতা কত হবে? 75%। আর আলো কত হবে? 3000 থেকে 5000 লাক্স। রিপিট করো, তাহলে তাপমাত্রা কত হবে? 17 থেকে 20°C। আলো কত হবে? কয়টা বাল্ব জ্বালাইছি আমরা? 3টা। তাহলে কত হবে? 3000 থেকে 5000 লাক্স। আর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কত হবে? এখন বইয়ে দেখো লেখা আছে আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 75। তোমরা এটা পড়লে ভালো হয়। কত পড়বো আমরা? 70 থেকে 75%। কোনো কোনো বই 75 আছে, আমরা কত পড়বো? 70 থেকে 75। ক্লিয়ার? তাহলে এই 3টা পয়েন্ট কি আমরা পারবো? এই 3টা কিভাবে মনে রাখবে? এটা ঘর আঁকাবা, আঁকায় মনে রাখবে। এমনি তুমি পারবে, এখন পারবা না? কক্ষ তাপমাত্রা কত হবে? তার থেকে কম হবে, 17 থেকে 20 হবে। ঠিক আছে, ওকে, চলে আসো নেক্সট। যে কক্ষে রাখা হয়, আমাদের বইয়ে কক্ষের একটা ছবি আছে, দেখো কত সুন্দর একটা ছবি আছে। মনে হচ্ছে তোমরা বলো না 1900 কটকটি সালে কি করা হয়, তো সেরকম একটা ছবি। সুন্দর না ছবিটা? কত স্পষ্ট দেখা যাচ্ছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো যে কক্ষে এটা রাখা হয়েছে সেই কক্ষের তাপমাত্রা। ওকে, মনে করো এই কক্ষে একটা এসি দেওয়া আছে, হ্যাঁ? সেই এসির তাপমাত্রা কত?
ঠিক আছে, বুঝছো? আর এখানে আলো দেওয়া আছে কয়টা? 3টা। 5টা আছে, কিন্তু মাঝে মাঝে 5টা জ্বালানো হয়, মাঝে মাঝে 3টা জ্বালানো হয়। 3000 থেকে 5000 লাক্স। ঠিক আছে, এভাবে মনে রাখবে। এবার চলে আসি আমরা এই পরে যা আছে, এই যে মন্ড হলো অবয়বহীন অবিন্যস্ত টিস্যু গুচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে ক্যালাস। ঠিক আছে, খেয়াল করো, এই যে যে অবয়বহীন অবিন্যস্ত টিস্যু গুচ্ছ সৃষ্টি হয় তাই কি ক্যালাস। ক্যালাস বুঝতে পারছো? এখন চলে আসো, ক্যালাস থেকে আস্তে আস্তে ক্যালাসটাও বৃদ্ধি পায়, অসংখ্য মুকুল সৃষ্টি হয়। তো আমাদের বইয়ে আগের পেজে দেখো, এখানে ক্যালাস সৃষ্টির কথা লেখা আছে, যে ক্যালাস সৃষ্টি হয়েছে, ক্যালাস দেখতে পাচ্ছ? এখন তুমি দেখো, ক্যালাস থেকে আসলে চারা সৃষ্টি হবে। ক্যালাস থেকে কি সৃষ্টি হয়? এখানে একটা চারা, এখানে একটা চারা, এখানে একটা চারা, কিন্তু সেই চারার কোনো শিকড় থাকে না বা মূল থাকে না। তাহলে কোনো চারার যদি মূল না থাকে, সেটাকে তুমি কোথাও রোপণ করতে পারবা? নেক্সট কাজটা খেয়াল করো, নেক্সট 6 নম্বর পয়েন্টটা কি হবে? মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর ও চারা উৎপাদন। তাহলে ক্যালাস থেকে, দেখো তুমি খুব সিম্পলি চিন্তা করবা, ক্যালাস থেকে তৈরি হবে কি চারা, তাই না? এখন সেই চারাকে যদি তুমি ভবিষ্যতে কোথাও রোপণ করতে চাও, সেই চারার নিচে অবশ্যই কি থাকতে হবে? মূল সৃষ্টি হতে হবে, মূল থাকতে হবে। মূল না থাকলে কিন্তু সেই চারা তুমি রোপণ করতে পারবে না। তাহলে এই চারাগুলো এমন একটা মাধ্যমে রাখতে হবে, যে মাধ্যমে রাখলে তার শেকড় মানে মূল সৃষ্টি হবে। এই মূল মানে কিন্তু মূল মানে মূল না, মানে মেইন না, মূল মানে কি শেকড়, রুট। ঠিক আছে, তাহলে নেক্সট কাজটা কি হবে? এমন একটা মাধ্যমে স্থাপন করতে হবে যেখানে কি সৃষ্টি হবে বলো? মূল সৃষ্টি হবে। ক্লিয়ার? তাহলে কোথায় স্থাপন করতে হবে? দেখো 6 নম্বর কি আছে? মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। বলো এই লাইনটা সবাই বলো, কি হবে? মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর ও চারা উৎপাদন। আচ্ছা, এখন মনে করো চারাও উৎপাদিত হয়ে গেল, মূলও তৈরি হয়ে গেল, তখন এগুলা কি আর এর মধ্যে রাখার দরকার আছে? সেগুলো আমরা কোথায় রাখবো? টবে লাগাবো, কারণ মূল হয়ে গেছে, টবে লাগাইতে হবে। এখন টবে তুমি লাগাইলা, এখন মনে করো এতদিন সে ঘরের মধ্যে ছিল, এই কক্ষের মধ্যে ছিল, সবকিছু মেনটেন করে তুমি হচ্ছে এই টবে লাগাইলা, লাগানোর পরে বাইরে রেখে দিয়ে আসলা, তাহলে কেউ বাঁচবে? ঠিকঠাক বাঁচবে? কেন বাঁচবে না? কারণ তার অনেক কিছু ডিফারেন্স হয়ে গেছে না, হঠাৎ করে পরিবেশ চেঞ্জ হয়ে গেছে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ কি? এদিকে দেখো, এই ক্ষেত্রে আমাদের কাজ কি? একবারে কি আমরা বাইরে স্থাপন করতে পারবো? কিছুদিন বাইরে, কিছু মানে দিনের কিছু সময় বাইরে, কিছু সময় ভেতরে, কিছু সময় বাইরে, কিছু সময় ভেতরে, একটা নির্দিষ্ট অংশ রাখার পরে আলটিমেটলি কি হবে? আমরা হচ্ছে শুধু বাইরের সাথে খাপ খাওয়াই নিতে পারবো। তাহলে দেখো লাস্ট যে পয়েন্টটা আমাদের আছে, যে বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়াইতে হবে। দেখো লেখা আছে কি? প্রাকৃতিক, সেকেন্ড পয়েন্ট তারপরেরটা, চারা টবে স্থানান্তর। আর তারপরে কি? প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর করতে হবে। তো ভেতরে অনেক কথা লেখা আছে, সব কথা তোমার লেখা লাগবেও না। এইসব পয়েন্টে কোনো কিছু জাগানো আছে দেখছো? নাই। তাহলে আমাদের কি ভেতরে কিছু লেখা লাগবে তেমন? কারণ হেডলাইনে সব কথা বলে দিচ্ছে না। বুঝতে পারছো? কারণ কি, তোমার যদি এই কোশ্চেন কখনো পরীক্ষাতে আসে, তোমার শুধু এই পয়েন্ট লিখলে হবে না, তোমাকে একটু এই ছবিগুলো আঁকাইতে হবে। ঠিক আছে? পারবা ছবি আঁকাইতে? কঠিন না। আরে দেখো, খেয়াল করো, খুব সহজ। তোমার কাজ কি হবে? দেখো, প্রথমে তুমি হচ্ছে একটা স্কেল নিবা। স্কেল মানে একটা লাইন তুমি আঁকাবা, 2টা লাইন আঁকাবা। ঠিক আছে, আঁকাইলা। এবার নেক্সট কাজ কি হবে তোমার? হ্যাঁ, আমাকে এই টেস্ট টিউব আঁকাইতে হবে না? তুমি টেস্ট টিউব আঁকাবা কিভাবে? এই লাইনটা তো আছেই, তাই না? আচ্ছা, এই লাইনগুলো আমি হচ্ছে কালার চেঞ্জ করে দিই। দেখো, ওকে, 2টা পেন্সিল দিয়ে আঁকানোর পরে তোমার কাজ হবে হচ্ছে টেস্ট টিউব আঁকানো। দেখো, বাঁকা হয়ে গেলে সমস্যা নাই। দেখো, এই না টেস্ট টিউব হয়ে গেল। এবার প্রত্যেকটা তোমাকে এভাবে টেস্ট টিউব গুলা আঁকাইতে হবে, সেম ভাবে তুমি কপি করবো, আঁকাবা। দেখছো? মানে তোমাদের কাজ হচ্ছে জাস্ট আঁকানো, টেস্ট টিউব গুলো আঁকাই দেওয়া। এখন ভাই তাহলে মাঝখানে যে ফাঁকা হয়ে গেল, মুছে দিবা জাস্ট। ঠিক আছে? ও, ওটা তো আবার মুছে না। আচ্ছা, সমস্যা নাই, আমি জাস্ট বললাম মুছে দিবা। তো যদি কারোর এগুলোতে বেশি প্রবলেম হয়, এগুলো এত কিছু মানে সিস্টেম কি বুঝছো? কি করা যেতে পারে? এভাবে করে মুছে ফেলতে পারো মাঝখান থেকে। আর যদি কেউ না চাও ভাই এগুলো করবো না, আমি হাত দিয়ে সুন্দর করে আঁকাবো, তাহলে কি করতে হবে? হাত দিয়ে সুন্দর করে আঁকায় ফেলতে হবে। এখন খুব বেশি কঠিন না, তুমি এভাবে আঁকাবা। এটা আমি একটু দেখাই দিয়ে, বাঁকাই গেল।
এইখান থেকে একটু এরকম বাইরে দিয়ে দেবা, এরকম এসে এই দিয়ে এই, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে এই পারবা না? এরকম কয়েকটা আঁকা এলে হয়ে যাচ্ছে। তো আঁকানোর পরে ভেতরে তোমার যে কাজগুলো থাকে, লাস্টে এটা টবে চারা আঁকাই দিবা, এখানে একটা টব আঁকাবা। টব আঁকাইতে পারো তো নাকি? ডিজাইন করে দিবা, পরে টবে চারাগুলো তুমি লাগাই দিবা। এই যে চারার পাতা হবে, ঠিক আছে? তো দেখো এরপরে এর প্রথমে কি একটা গাছ থেকে নিতে হবে না? তো এটা লিখে দিবা যে এটা হচ্ছে মাতৃ উদ্ভিদ। তুমি লিখে দিলেই হচ্ছে মাতৃ উদ্ভিদ থেকে, যেটা হচ্ছে মাতৃ উদ্ভিদ, মাতৃ উদ্ভিদ থেকে তুমি কি নিবা? এক্স প্লান্ট। তো এই কথাগুলাই যা যা লেখা আছে চেষ্টা করবো আগামী দিন তোমাদের এটা আঁকানো থাকবে, ঠিক আছে? আগামী দিন কিন্তু এটা লিখতে হবে আগামী ক্লাসে। হ্যাঁ, ক্লাসেই। আর পরীক্ষা হবে অষ্টম অধ্যায়ের বুধবারে। এখন চলে আসো, আমরা টিস্যু কালচারের যে গুরুত্ব সেটা এখনই দ্রুত পড়ে ফেলবো। কিভাবে মনে রাখা যায়? অনেকগুলা গুরুত্ব আছে, নামগুলো আগে একটু সবাই পড়ো তো। কি কি নাম আছে? কি কি নাম আছে? হুবহু মাতৃগুণ সম্পন্ন, হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন বা মাইক্রো প্রোপাগেশন, এটা তো আমরা আগেই বলেছি। রোগমুক্ত উদ্ভিদ চারা উৎপাদন, বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ, ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন, টিস্যু কালচার, এরপর হচ্ছে সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্টের ফিউশন, মেরিস্টেম কালচার, অল্প সময়ে অধিক চারা উৎপাদন, হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, কোষ আবাদ, ক্যালাস টিস্যু সৃষ্টি, দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার, ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি, ভ্রূণ উদ্ধার, দেহজ ভ্রূণ, বৈদেশিক মুদ্রা। কতগুলো পয়েন্ট আছে? 15টা। তো এখন সবগুলো কি তুমি মনে রাখতে পারবা? সিস্টেম করে মনে রাখতে হবে। সিস্টেম কি? সিস্টেম ভাইয়া, প্রথমে চলে আসো, একদম প্রথম থেকে আমরা শুরু করি। কিছু বিষয় 2-3 নাম্বার পড়ো। রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি, আমরা এখানে সবকিছু রোগমুক্ত করে সৃষ্টি মানে কাজ করছিলাম না? তাহলে যে উদ্ভিদটা তৈরি হবে সে অবশ্যই কি হবে? রোগমুক্ত হবে। আচ্ছা, এবার দেখো, যে উদ্ভিদটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, মনে করো পৃথিবীতে আর 10টা আছে, চাইলে আমরা সেই উদ্ভিদটা নিয়ে টিস্যু কালচার করে ওই উদ্ভিদের অনেকগুলো চারা তৈরি করতে পারি কিনা? তাহলে বিলুপ্তপ্রায় উদ্ভিদ এর বাঁচায় রাখার জন্য বা সংরক্ষণ করার জন্য আমরা কাজ করতে পারি। আচ্ছা, ভ্রূণ নিয়ে 3-4টা কথা আছে, আমি বলতেছি। তো প্রথমে একদম শুরুতে এই পয়েন্টটা সবারই এখনই মনে রাখতে হবে, হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন। ফার্স্ট পয়েন্টটা কি? কারণ দেখো এইখানে যে চারাগুলো উৎপন্ন হবে সবাই কি ওর মায়ের মতো হবে না? কারণ ওই কোষ থেকেই সব কোষ সৃষ্টি হয়েছে, তাই তো? তাহলে এখানে যে চারাগুলো হবে সেগুলো কি হবে? হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন। রিপিট করো সবাই, এখনই আমি 10টা মুখস্থ করে দিচ্ছি। তো প্রথমটা কি হবে? হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন। এরপরে তোমার সেকেন্ড পয়েন্টটাই হয়ে যাবে চারা উৎপাদন। দেখো তোমার বইয়ে কিন্তু আছে একটা চারা উৎপাদন, পাইছো? তাহলে প্রথম পয়েন্টটা কি বলছি আমি সব লিখবো না, তাও একটু লিখে দিই। প্রথমটা কি? হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন। দেখো সেকেন্ড পয়েন্ট তোমার কি চলে আসবে? চারা উৎপাদন। তাহলে 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট কি হবে ভাইয়া? 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এই চারাগুলো অবশ্যই কি রোগমুক্ত হবে না? তো এবার কি হবে? তুমি শুধু আগে কি লাগাই দিবা? রোগমুক্ত চারা উৎপাদন। তাহলে কয়টা হয়ে গেল পয়েন্ট? 3টা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এবার চলে আসি আমরা আমাদের বই। এখানে দ্রুত চারা উৎপাদন করা সম্ভব। খেয়াল করো, এই যে 8 নাম্বার পয়েন্টে অল্প সময়ে অধিক চারা উৎপাদন, পাইছো? অল্প সময়ে অধিক চারা উৎপাদন। আচ্ছা, তাহলে চলে আসো এর পরেরটা। 4 নাম্বার কি হবে? অল্প সময়ে অধিক চারা তো এখানে আছে। অল্প সময়ে অধিক চারা উৎপাদন। 4টা সবাই একটু পড়ো তো, কি কি আছে? সিম্পল। হ্যাঁ বলো। দেখো তাহলে 4টা পয়েন্ট কি কি? হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন,
রোগমুক্ত চারা উৎপাদন, অল্প সময়ে অধিক চারা উৎপাদন। পারবা? আচ্ছা, 4টা পয়েন্ট ডান। হ্যাঁ, এবার চলে আসো, এখন তুমি যা যা পড়ছো। আচ্ছা, এই ভ্রূণ কালচারের নাম কি ছিল রে? মেরিস্টেম কালচার, তাই না? মেরিস্টেম মানে ভারত টিস্যু না? মেরিস্টেম কালচার। আচ্ছা, এরপরে দেখো উপরে কালচার নিয়ে আমি একটু পরে বলছি, আগে হচ্ছে এই বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ। কিছু স্পেশাল পয়েন্ট তোমার মাথায় এমনি আসবে। 4 নম্বরে কি ছিল? বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ। আচ্ছা, আর এখানে দেখো ক্যালাস সৃষ্টি, দ্রুত কোলন সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার। মানে চাইলে এটা দ্রুত বংশ বিস্তার করতে পারি না? এই যে অল্প সময়ে অধিক চারা উৎপাদন, এর পরেই তোমার মনে হবে যে অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা মানে কি? দ্রুত বংশ বিস্তারে হেল্প করতে পারো কিনা? দ্রুত বংশ বিস্তার করা যায় না? একটা উদ্ভিদ থেকে এক সময় এট এ টাইম কোটি কোটি চারা তৈরি করা যায়, তাই কিনা? তাহলে 5টা পয়েন্ট ক্লিয়ার। দ্রুত চারা উৎপাদন। এখন চলে আসো তোমার স্পেশাল কিছু পয়েন্ট মাথায় আসবে, সেটা হচ্ছে যেমন যে বিলুপ্ত প্রায়, কোন শব্দ মনে রাখবো? বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ। আচ্ছা, বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ করতে পারো। তারপরে হচ্ছে আমাদের টিস্যু কালচারে কি ছিল? আবাদ মাধ্যম তৈরি ছিল না? এখন ওইখানে কি সৃষ্টি হয়েছে? ক্যালাস সৃষ্টি হয়েছিল না? আমরা চাইলে কি করতে পারি? অনেক ক্যালাস তৈরি করতে পারি। দেখো লেখা আছে কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদ। চাইলে আমরা ক্যালাসের আবাদ করতে পারি। হ্যাঁ, ক্যালাস টিস্যু আবাদ করতে পারি। তাহলে 2টা স্পেশাল পয়েন্ট একটু মনে করো কি কি? বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ, ক্যালাস টিস্যু আবাদ। আবার কিছু উদ্ভিদ আছে যারা হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড উদ্ভিদগুলোর মানে কিছু উদ্ভিদের হ্যাপ্লয়েড কোষ থেকে উদ্ভিদটা তৈরি করা হয়, সেই উদ্ভিদগুলো কি হ্যাপ্লয়েড হয়ে যায়? হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা, হ্যাপ্লয়েড উদ্ভিদ প্রতিষ্ঠা, বা কি বলবো? হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা। বুঝছো? প্রতিষ্ঠা কি হবে? হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা। তাহলে বিলুপ্ত প্রায় উদ্ভিদ রিপিট করো তো কি কি? বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ, ক্যালাস টিস্যু আবাদ, হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা। ঠিক আছে, এবার চলে আসো এই 4টা যখন, এই 3টা যখন হয়ে যাবে, এবার তুমি চলে আসবে ভ্রূণ নামে একটা কথা আছে। ভ্রূণ, ভ্রূণ। দেখো কি কি ভ্রূণ নামে কথা আছে, দেখো চলে আসি বইয়ের ভেতরে। দেখো এখানে প্রথমে একটা দেখো ভ্রূণ উদ্ধার, 13 নম্বরে কি আছে? 14 নম্বরে কি আছে? দেহজ ভ্রূণ সৃষ্টি, পাইছো? আর হচ্ছে উপরে দেখো একটা আছে ভ্রূণ কালচার। তাহলে ভ্রূণ দিয়ে কি হবে? ভ্রূণ কালচার, ভ্রূণ উদ্ধার, দেহজ ভ্রূণ সৃষ্টি। লিখে বলো তাহলে ভ্রূণতে কি হবে? ভ্রূণ কালচার, তারপর ভ্রূণ উদ্ধার, তারপর দেহজ ভ্রূণ সৃষ্টি। পারবো না আমরা? আরো কয়টা হয়ে গেল? 8, 9, 10, 11 হয়ে গেল কিনা? বুঝছো? তাহলে ভ্রূণ দিয়ে কয়টা হবে? 3টা। ভ্রূণ কালচার, ভ্রূণ উদ্ধার, দেহজ ভ্রূণ সৃষ্টি। এত কিছু দেখে তোমার স্যার যখন 13টা 11টা পয়েন্ট তুমি লিখছো হেডলাইন, স্যার খুশি হয়ে যাবে। ভেতরে কি লিখছো ডাজেন্ট ম্যাটার, ভেতরে যা তুমি লিখে দিবা আর কি। এখন চলে আসো, এবার 2টা স্পেশাল পয়েন্ট পড়বো। সেই 2টা কি কি ভাইয়া? তারা হচ্ছে দেখো প্রোটোপ্লাজমের মিলন, খুবই ইম্পর্টেন্ট। প্রোটোপ্লাজমের মিলন, প্রোটোপ্লাজমের মিলন মানে ফিউশন, এটা একটু বোঝাই দিচ্ছি। প্রোটোপ্লাজমের ফিউশন। আর 13 নম্বরে কি হবে? 13 নম্বরে হচ্ছে তুমি লাস্টে কি পড়ছো? বৈদেশিক মুদ্রা পড়ছি না আমরা? বৈদেশিক মুদ্রা। এই 13টা কি সবাই পারবা? এখন চলে আসে এটা একটু স্পেশালি পয়েন্ট, এটা এমসিকিউ তে আসে। প্রোটোপ্লাজমের মিলন, মনে করো পটেটো। পটেটো মানে কি? আলু। পটেটোর প্রোটোপ্লাজম তুমি নিছো, আবার তোমার মনে হয়েছে যে আলুর সাথে আমাদের একটু টমেটো খাওয়া উচিত। টমেটো, টমেটো। আচ্ছা, এখন দেখো পটেটোর প্রোটোপ্লাজম আর টমেটোর প্রোটোপ্লাজম মিক্সড করে দিছো, তখন যে উদ্ভিদটা তৈরি হয়ে গেছে ওর নাম কি হবে জানো? পোম্যাটো। কি নাম হয়ে যাবে? তাহলে পটেটো প্লাস টমেটো, পোম্যাটো। দেখছো কখনো পোম্যাটো? দেখবা? হ্যাঁ, আচ্ছা পোম্যাটো দেখাচ্ছে। সবাই একটু এই 13টা আগে একটু বলে ফেলো আমাকে, সবাই এখনই মুখস্থ করে ফেলবা। তাহলে দেখো প্রথম পয়েন্ট কি ছিল? যেহেতু এটা হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন। আচ্ছা, তারপরে কি হবে? চারা উৎপাদন। তারপর আবার কি হবে? রোগমুক্ত চারা উৎপাদন। তারপর আবার কি হবে? অল্প সময়ে অধিক চারা উৎপাদন। আচ্ছা, যখন অল্প সময়ে অধিক চারা হবে তখন কি? দ্রুত বংশবৃদ্ধি। 6টা পয়েন্ট পারবো না? 5টা পয়েন্ট। এবার সেকেন্ড চলে আসলে কিছু স্পেশাল পয়েন্ট পড়বা, যেমন কি বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ, তারপর ক্যালাস সৃষ্টি, হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা। কি কি রিপিট করো তো? বিলুপ্ত প্রায়, ক্যালাস, হ্যাপ্লয়েড লাইন। রিপিট করো এই 4-3টে শব্দ। বিলুপ্ত প্রায়, ক্যালাস, হ্যাপ্লয়েড লাইন। আবার বলো কি কি? বিলুপ্ত প্রায়,
ক্যালাস হ্যাপ্লয়েড লাইন, ঠিক আছে, এই শব্দগুলো মনে রাখতে হবে। বিলুপ্ত প্রায় ক্যালাস হ্যাপ্লয়েড লাইন। আর ভ্রূণ দিয়ে কি হবে বলো? ভ্রূণ দিয়ে কি হবে? ভ্রূণ কালচার, ভ্রূণ উদ্ধার, দেহজ ভ্রূণ সৃষ্টি। আর লাস্টে আমরা কি বললাম? পোম্যাটো। পোম্যাটোতে কি হবে? পটেটো প্লাস টমেটো ইকুয়ালস টু কি হবে? পটেটো প্লাস টমেটো ইকুয়ালস টু কি হবে? পোম্যাটো। পারবো? ওকে, আসছে না, আমি দেখানোর চেষ্টা করতেছি কিন্তু। তাহলে এটা কাজ করি, আমি এটার লিংক দিয়ে দিই। ওকে, তাহলে সবাই চলে আসি। ভেতরে কি কি লেখা আছে আমরা একটু এই পয়েন্টটা পড়ি। সবাই প্রোটোপ্লাস্টের মিলন পড়ো। দুটি প্রোটোপ্লাস্টের দেখো লেখা আছে, প্রোটোপ্লাস্টের মিলনে কি হয়? সোমাটিক হাইব্রিড তৈরি হলে সেখানে দুইটা প্রজাতির সম্পূর্ণ সাইটোপ্লাজমের মিলন ঘটে। দেখো, যখন সাইটোপ্লাজমের মিলন ঘটে তখন তাকে আমরা কি বলবো? সোমাটিক হাইব্রিড। এগুলো আমি এমসিকিউতে মুখস্থ করে দিব। দুটি উদ্ভিদ শুধু সাইটোপ্লাজমের মিলনের সৃষ্টি উদ্ভিদকে বলা হয় হাইব্রিড, না বলে আমরা কি বলবো? সাইব্রিড। তাহলে হাইব্রিড কখন হবে? যখন প্রোটোপ্লাজমের মিলন হবে তখন তাকে কি বলা হবে? হাইব্রিড। আর সাইটোপ্লাজম, ওয়ানলি সাইটোপ্লাজমের মিলন, তখন তাকে কি বলা হবে? সাইব্রিড। এটা এমসিকিউতে মুখস্থ করবে, এমসিকিউ এর ভিতরে লেখা আছে আমার। এবার লাস্ট লাইনটা খেয়াল করো, কি লেখা আছে? আলু এবং টমেটো উদ্ভিদের প্রোটোপ্লাস্ট ফিউশন করে সৃষ্ট নতুন উদ্ভিদের নাম কি? পোম্যাটো। পারবা? ওকে, এবার দেখো মেরিস্টেম কালচারের কথা মনে আমি বলি না, এটা মেরিস্টেম কালচার মনে রাখবে। এটা কি ভাজক টিস্যু না? তাহলে এখানে যে কালচারটা হবে সেটা কোন কালচার হবে? মেরিস্টেম কালচার। এবার সবাই না দেখে একটু পয়েন্টগুলো বলার চেষ্টা করো তো, কি কি ছিল বলো। প্রথমে কি হবে? অল্প সময়ে অধিক চারা, তারপর গুড। নিজেরা বললে এটা এমনি মুখস্থ হয়ে যাবে। এটা দেখো, খেয়াল করো এই ছবিটা। একটা গাছ, নিচে কি হয়েছে? পটেটো, আর উপরে কি হয়েছে? একটাই কিন্তু গাছ, ঠিক আছে। এরকম করে চাইলে তোমরা এরকম করে অনেক উদ্ভিদ উৎপাদন করতে পারো বাসায়, ঠিক আছে। যেগুলো যেগুলো তোমার পছন্দ হয়। মনে করো বেগুন, বেগুনের, হ্যাঁ ভালো লাগে না? বেগুনের কোনো গুণ নাই, তাই আমি জানি বেগুন নাকি মানুষের অনেক প্রিয় খাবার। বেগুন ভর্তা, বেগুন ভাজি। কখনো বেগুন পোড়াই খাইছো? বেগুন পোড়াই ভর্তা করে, ওটা অনেক ভালো লাগে নাকি? আচ্ছা, যাই হোক, তাহলে কি পারবা? ওকে, এখন আমরা হচ্ছে আমাদের মোটামুটি বিষয়টা ক্লিয়ার। শোনো, তোমরা যে কাজটা করবা, এখানে আমি এমসিকিউতে মেইনলি মুখস্থ করে দিব। পরীক্ষাতে মেডিকেলে আসছিল অল্প সময়ে অধিক চারা, চ গোল করো, চন্দ্রমল্লিকা গোল করো সবাই। অল্প সময়ে অধিক চারা, চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা চারা, ঠিক আছে। এটা এমসিকিউ মেডিকেলে আসছে। এরপরে আসো, হ্যাপ্লয়েড লাইন মানে কি? মনে করো একটা উদ্ভিদের পরাগরেণু, পরাগরেণু কি হ্যাপ্লয়েড না? পরাগরেণু কি হ্যাপ্লয়েড? তো একটা পরাগরেণু নিয়ে আমি কালচার করা শুরু করলাম, তাহলে সেই উদ্ভিদ যদি তৈরি হয়, সেই উদ্ভিদটাকে কখনো ডিপ্লয়েড হবে? কারণ পরাগরেণু থেকে তার সৃষ্টি হয়েছে, এন থেকে সে সৃষ্টি হয়েছে, সেখানে তো কোনো মানে এক্সট্রা কিছু হচ্ছে না, সে বৃদ্ধি পাচ্ছে, মাইটোসিস হচ্ছে। তাহলে তাহলে সেই হ্যাপ্লয়েড উদ্ভিদ কি কখনো ডিপ্লয়েড হতে পারবে? যদি কখনো একটা উদ্ভিদের পরাগরেণু কালচার করা হয় বা পরাগধানী থেকে হ্যাপ্লয়েড কোষ নিয়ে কালচার করা হয়, তাহলে সেটাকে বলবো অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। এই অ্যান্ড্রোজেন মানে হচ্ছে এই শুক্রাণু টাইপের বোঝাইছে, হ্যাপ্লয়েড অ্যান্ড্রোজেনের বোঝাইছে হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। যেমন চীনে গুয়ান 18 অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান, জিনগুয়া অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড গম, মানে মনে করবো গম হচ্ছে জিনগুয়া। এই সবগুলোর মধ্যে ঘু আছে কেন? গুয়া, গুয়ান না। দেখো এখানে চলে আসো, কার কার হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা হয়েছে এগুলো আমি তোমাদের এমসিকিউতে মুখস্থ করে দিব। পোয়েসি, সোলানাসি, ব্রাসিকেসি। তোমাদের মনে আছে পোয়েসি পড়ছি আমরা সপ্তম অধ্যায়ে? তো পোয়েসি, সোলানাসি, ব্রাসিকেসি, ঠিক আছে। এই পিবিএস পড়তে পারো। আর এখানে সোমাক্লোনাল ভেরিয়েশন, গ্যামিটোক্লোনাল। শোনো আমি তোমাদের বলি, ভেতরে কতটুকু লাইন লিখবা, যেটুকু দাগানো আছে ওটুকুই। দেখো, যে কোনো আবাদি উদ্ভিদে কোষ বা টিস্যু হতে সৃষ্ট প্রকরণকে কি বলা হয়? সোমাক্লোনাল ভেরিয়েশন। এই লাইনটা পড়বা, মনে রাখবা। গ্যামিট থেকে যদি কোনো ভেরিয়েশন হয় তখন তার নাম কি হবে? গ্যামিটোক্লোনাল ভেরিয়েশন। আর যদি সোমা মানে কি কোষ না, কোষ থেকে হলে কি হবে? সোমাক্লোনাল, ঠিক আছে। আর গ্যামিট থেকে হলে কি হবে?
গ্যামিটোক্লোনাল। তো এইগুলা যদি চাও লিখতে পারো। ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি, এটা আমরা ওই জিএম এর মধ্যে পড়বো ভালো করে। এরপর আসো ভ্রূণ উদ্ধার। ভ্রূণ উদ্ধার মানে ভ্রূণটাকে চাইলে উদ্ধার করা যায়। কিভাবে? যেসব উদ্ভিদ বন্ধ হয় সেই সব উদ্ভিদের ভ্রূণ আমরা তৈরি করতে পারি। মারা যাওয়ার পরে সেই মারা যাওয়া কোষ থেকে উদ্ধার করা সম্ভব। দেহজ ভ্রূণ সৃষ্টি, দেহ থেকে ভ্রূণ সৃষ্টি করা যাবে, দেহ কোষ থেকে। এই লাস্ট পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট, বৈদেশিক মুদ্রা। শোনো, স্যাররা সবসময় কি লাস্টে আসে না? তুমি লাস্ট পয়েন্ট কি লিখবা? বৈদেশিক মুদ্রা। এবং কোন কোন দেশ বৈদেশিক মুদ্রা উৎপন্ন করে? মালয়েশিয়া। কোন তেল? পাম অয়েল। অয়েল পাম মানে পাম অয়েল। মালয়েশিয়াতে পাম অয়েল গাছ আছে না, সবাই জানো না? মালয়েশিয়াতে যারা চাকরি, ওই যে যারা হচ্ছে শ্রমিক হিসেবে যায়, কোথায় চাকরি করে? পাম অয়েলের বাগানে চাকরি করে, জানো? দুঃসহ জীবন, কষ্টের। পাম অয়েল যারা চাকরি করে, তারা ওই যে অবৈধভাবে যায় আছে না অনেকে, অবৈধভাবে যাওয়া যাবে না, এখানে গেলে অনেক কষ্ট করে থাকতে হবে। তো মালয়েশিয়া হচ্ছে অয়েল পাম অয়েল থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে। যেমন থাইল্যান্ড হচ্ছে, থাইল্যান্ডে অনেক ফুল পাওয়া যায়, অর্কিড পাওয়া যায়, সেখান থেকে তারা বৈদেশিক মুদ্রা আয় করে। আর বাংলাদেশের টিস্যু কালচারের কাজ শুরু হয়েছিল ঢাকা ভার্সিটিতে, বেশ কিছু অর্কিড টর্কিড তৈরি করা হয়েছে, এগুলো একটু রিডিং করে নিবা। বাংলাদেশের ক্ষেত্রে কি কি আছে? টিস্যু কালচার প্রয়োগ করে গোল আলু, রোগমুক্ত বীজ, মাইক্রো টিউবার উৎপন্ন করছে। এটা হতো টিউবার, বারবার আমরা পড়ছি। টিউবার হইলে কি গোল আলু থাকে না? টিউব, মনে আছে? ওই যে আদা, হলুদ, রাইজোম, আলু, টিউবার, মনে আছে? কাণ্ড থেকে কারা হয় এরা। তো এই পয়েন্টগুলো আমরা একটু দেখবো। এরপর হচ্ছে, এরপরে এগুলো হচ্ছে তোমার এমসিকিউতে আসবে যে স্টেভিয়ার পাতা চিনির বিকল্প রূপে কোনটা ইউজ করা হবে? স্টেভিয়া চিনির বিকল্প। এরপরে বাকিগুলো লেখে আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়লে আমাদের হয়ে যাবে। আগামী দিন হচ্ছে সবাই প্রিপারেশন নিয়ে আসবে এগুলো লেখার, ঠিক আছে? প্রথমে ক্লাসে এসে লিখতে হবে। ওকে।